ওকে, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 বছরের শিক্ষার্থীরা, আমাদের আইসিটি অলরেডি 4টা ক্লাস শেষ। গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এর মধ্যে আজকের যে টপিকটা পড়াবো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আজকের পড়াটা খুবই এনজয় করবো তোমরা, কারণ আজকের পড়াটা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অনেকটা রিলেটেড পড়া। মানে আমরা আজকে মোবাইল ফোন নিয়ে পড়বো, যে মোবাইল ফোন হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী। খাবার দাবার না হলেও চলে, কিন্তু মোবাইল ফোন না হলে চলে না, ঠিক না? তো ওই মোবাইল ফোন নিয়ে হচ্ছে আজকে আমাদের পড়া। মোবাইল ফোনের সিম, মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ কেমনে হয়, এই সব বিস্তারিত জিনিসগুলো আজকের ক্লাসে আমরা পড়বো। তো আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, আশা করি তোমার পাঠ্য বইয়ের পড়া তো হবেই, তার পাশাপাশি হচ্ছে বাস্তবমুখী একটা শিক্ষা তোমার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আচ্ছা, তোমরা একটু জানাও তো কে কে নোটটা করতেছো, আর হচ্ছে পড়াগুলা কি ডেলি কমপ্লিট করতে পারো কিনা, বা পরে কমপ্লিট করতে যায় কোনো সমস্যা হয় কিনা, বা কোনো সমস্যার সম্মুখীন তোমরা হও কিনা বই পড়তে গিয়ে, এই জিনিসগুলো আমাকে একটু ইনফর্ম করবা। তাহলে হচ্ছে আমি তোমাদের ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? সো তোমরা ওই বিষয়গুলো একটু আমাকে ইনফর্ম করো, যাতে আমি জানাইতে পারি। কেমন আছেন ভাইয়া? সুরাইয়া ওয়ালাইকুম, ভালো আছি। মনো ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুস্ময় চক্রবর্তী, সুস্ময় ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। তুমি কিন্তু শেষ পর্যন্ত থাকো না। এলাকার মানুষ ভালো করো, ভালো একটা রেজাল্ট করলে ওটা নিয়ে আমি অবশ্যই গর্বিত হব। খারাপ করলে তো বুঝোই, এবার রেজাল্ট তো দেখছোই। তো এরপরে আর করার কিছু নাই। এগুলোর পরেও যদি তোমাদের শিক্ষা না হয়, ইভেন তোমরা এসএসসি পরীক্ষা দিলা, ওইখানেই তো তোমাদের সবচেয়ে বড় শিক্ষাটা হয়েছে। ওকে, চলো আমরা শুরু করি। দেখো, আমাদের আজকের পড়ার যে টপিক সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ। আজকের টপিক হচ্ছে মোবাইল যোগাযোগ। আচ্ছা, মোবাইল জিনিসটা কি? মোবাইল, দেখো, মোবাইল যে শব্দটা আছে, MOBILE, ঠিক আছে? এই মোবাইল শব্দটা আসছে হচ্ছে মুভ শব্দ থেকে। কি শব্দ থেকে? মুভ। এই মুভ শব্দের অর্থ কি কেউ পারলে একটু জানায়। এই মুভ শব্দের অর্থ কি, এটা যদি কেউ পারো তাহলে একটু কাইন্ডলি দ্রুত জানায় দিবা। স্লাইড পড়া কমপ্লিট, কিন্তু নোট করা কমপ্লিট হয়নি। স্লাইডটা পড়বা, পড়ার পরে হচ্ছে ওই জিনিসটা তোমার মতো করে, একদম আমার স্লাইড ফটোকপি করে আবার লিখে ফেলেও না। তুমি একটু মনের মাধুর্যতা মিশায়া নিজের মতো করে একটু গুছায় আমার স্লাইডের চেয়ে বেটার কিছু লেখার চেষ্টা করবা, ঠিক আছে? স্লাইডের চেয়েও বেটার কিছু লেখার চেষ্টা করবা, দেন ওইগুলো আমাকে পাঠাবা। আমি তোমার ওইটা থেকেও শিক্ষা নিব। পরবর্তী ব্যাচকে আমি ওইভাবে, তোমারটা যদি আমার চেয়ে বেটার মনে হয় তাহলে আমি তোমারটা অ্যাকসেপ্ট করবো, ওইভাবে আমি পরবর্তী ব্যাচটাকে পড়াবো, ঠিক আছে? ভাইয়া ভালো আছি, সে যদি ভালো আছি। শাপলা, সাবিয়া ইসলাম শাপলা। ওকে, মোবাইল শব্দের অর্থ কেউই বলতে পারছে না। মোবাইল শব্দের অর্থ কি যোগাযোগ? মুভ শব্দের অর্থ কি যোগাযোগ? মুভ শব্দের অর্থ কি যোগাযোগ? আচ্ছা, মুভ মানে হচ্ছে সরানো। মুভ মানে কি? চলাচল করতে পারে এমন, মানে নাড়া, নাড়ানো বলা যায়, বা সরানো বলা যায়। এটাকে সুন্দর করে বললে সরানো। মুভ মানে কি? সরানো, হ্যাঁ, মানে যেটা চলাচল করতে পারে, মুভ করতে পারে। মুভ মানে কি? চলাচল। পরে কি খাতায় নোট করতে হবে নাকি পড়লে হবে? দেখো, খাতায় নোট করলে হচ্ছে তোমার এই জিনিসটা মনে থাকবে বেশি দিন, আর পরীক্ষার আগে তুমি খুব সহজে রিভিশন দিতে পারবা, বুঝছো? আর তুমি এতগুলো স্লাইড একবারে অ্যাড করে তোমার পড়াটা তোমার পক্ষে কষ্টসাধ্য হবে। আর পরীক্ষার আগে মোবাইল দেখে তো তুমি পড়তে পারবে না। মোবাইল দেখে পড়াটা খুব কষ্টকর হবে না?
সেজন্য তুমি যদি নোটটা করো, নিজের মতো করে নোট করো, সেটা থেকে তুমি খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারবা এবং পরীক্ষার প্রিপারেশনটা তখন তোমার সবচেয়ে ভালো হবে। সেকেন্ড ইয়ারে যায় এই নোটের গুরুত্বগুলো বুঝবা, হচ্ছে সেকেন্ড ইয়ারে যারা উঠবা তারা সেকেন্ড ইয়ারে যায় এই নোটের গুরুত্বগুলো খুব ভালোভাবে বুঝবা। আচ্ছা, মুভ মানে কি? চলাচল করতে পারে। তাহলে এই মোবাইল শব্দটা আসছে হচ্ছে এই চলাচল করতে পারে এমন জিনিস থেকে। তাহলে মোবাইল মানে হচ্ছে চলাচল করতে পারে এমন। এই যে দেখো, ইংরেজি শব্দ মোবাইল ফোন শব্দটি এসেছে মোবাইল ফোন থেকে। শব্দটি বাংলা অর্থ হচ্ছে সরানো, নাড়ানো বা চলমান। তাই চলমান অবস্থায় তারবিহীন যে সকল ফোন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় মোবাইল ফোন। ঠিক আছে, যে সকল মোবাইল ফোন চলমান অবস্থায় ইউজ করা যায়, কোনো তার থাকে না, সেটাকে বলা হয় মোবাইল ফোন। দেখো, মোবাইল ফোন হলো এক ধরনের ইলেকট্রিক ডিভাইস যার সাহায্যে সেলুলার, এই যে সেলুলার মানে কি, আমরা যে সিমটা ইউজ করি না, সিমের যে ডেটা ইউজ করি বা নেটওয়ার্ক ইউজ করি, এই নেটওয়ার্কটাকে বলা হয় সেলুলার নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? সেলুলার নেটওয়ার্ক। কেন এটা সেলুলার নেটওয়ার্ক এটা আমি পরে বোঝাচ্ছি, আগের নামটা শোনো। নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে উভয়মুখী বা দ্বিমুখী, এটা কি ডুপ্লেক্স মোড না? মোবাইল ফোনে আমরা যে কথা বলি ওটা কি ডুপ্লেক্স মোডে কথা বলি, টেলিযোগাযোগ করা যায়। মোবাইল ফোন অনেক সময় সেলুলার ফোন, মোবাইল ফোনকে অনেক সময় যে সেলুলার ফোন বলা হয়, অনেক সময় এটাকে সেলফোনও বলা হয়, অনেক সময় এটাকে হ্যান্ডফোনও বলা হয়। মানে আমরা মোবাইল ফোন বলে অভ্যস্ত, কিন্তু এটাকে সেলুলার ফোনও বলা যায়, সেলফোনও বলা যায়, হ্যান্ডফোনও বলা যায়। পিডিএফ তো ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে দিয়ে দিই তন্ময়, ওকে পরে মন দাও, কথা আর বলিও না। তাহলে দেখো, এখন মোবাইলের সংজ্ঞা হচ্ছে দুইটা চলনশীল ডিভাইস, অথবা একটা ডিভাইস স্থির আরেকটা ডিভাইস চলনশীল, এরকম দুইটা ডিভাইসের মধ্যে যখন তারবিহীন যোগাযোগ হয় তখন সেটাকে বলা হয় মোবাইল ফোন। তাহলে মোবাইল কাকে বলে? মোবাইল বলে হচ্ছে যে কোনো দুইটা ডিভাইস, দুইটাই হয় চলমান অথবা একটা স্থির একটা চলমান, এমন দুইটা ডিভাইসের মধ্যে যখন তারবিহীন যোগাযোগ হয় তখন সেটাকে বলা হয় মোবাইল যোগাযোগ বা মোবাইল টেলিফোন সিস্টেম। চলমান ডিভাইসটিকে বলা হয়, চলমান ডিভাইসকে মোবাইল স্টেশন, চলমান ডিভাইসকে, আচ্ছা চলমান ডিভাইসকে হ্যাঁ মোবাইল স্টেশন। ঠিক আছে, মোবাইল মানে কি? মুভেবল, মুভেবল। মোবাইল মানে হচ্ছে মুভেবল, মুভেবল মানে কি নড়াচড়া করতে পারে এমন স্টেশন। যেটা নড়াচড়া করতে পারে বা চলমান সেটা কি মুভেবল স্টেশন। আর যেটা হচ্ছে স্থির থাকে সেটাকে বলা হয় ল্যান্ড স্টেশন, ল্যান্ড ইউনিট বা ল্যান্ড স্টেশন, ল্যান্ড ইউনিট বা ল্যান্ড স্টেশন। ঠিক আছে, সহজ জিনিস পড়াইছি, এখানে না বোঝার কিছুই নাই, তাই আর প্রশ্ন করলাম। এখন আসো আমি একটু সেলুলার জিনিসটা বোঝাই। দেখো, সেলুলার, সেল শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। এই যে সেলুলার শব্দটা আসছে হচ্ছে সেল থেকে, সেল থেকে। সেল শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। সেল শব্দের অর্থ কি ভাইয়া? সেল শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে কি? ধরো রুম, কামরা, রুম আছে না, রুম, এরকম। ধরো এই যে এটা একটা প্রকোষ্ঠ, হ্যাঁ এটা একটা প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠ থেকে আসতে হচ্ছে সেলুলার কথাটা। সেলুলার দ্বারা বোঝায় যে এটার যে নেটওয়ার্কটা আছে, যেমন মনে করো এটা একটা নেটওয়ার্কের টাওয়ার, হ্যাঁ এটা মনে করো একটা নেটওয়ার্কের টাওয়ার। এই টাওয়ার থেকে, এই টাওয়ার থেকে আমরা যে নেটটা ইউজ করি, ইন্টারনেটটা যে আমরা ইউজ করি, এই ইন্টারনেটটা একটা টাওয়ারের আন্ডারে কিভাবে থাকে জানো? এই টাওয়ারের আন্ডারে কতটুক জায়গা পর্যন্ত নেট পাওয়া যায় এটা এরকম ভাবে থাকে। এটা এরকম ভাবে থাকে, সরবুজ আকৃতিতে থাকে। কেমন আকৃতিতে? নেটওয়ার্কের যে কভারেজ এরিয়া, মানে এই টাওয়ারের অধীনে কতটুক এরিয়া পর্যন্ত নেটওয়ার্ক পাওয়া যাবে, এটা একটা এরিয়া আছে না, এই এরিয়াটাকে বলা হয় কভারেজ এরিয়া, কভারেজ এরিয়া। দেখবা কোনো কোনো জায়গায় নেটওয়ার্ক বেশি পায়, কোনো কোনো জায়গায় নেটওয়ার্ক কম পায়। নেটওয়ার্ক বেশি পায় মানে হচ্ছে নেটওয়ার্ক সিগন্যাল স্ট্রং। নেটওয়ার্ক বেশি পায় মানে কি? বেশি পায় মানে সিগন্যালটা কি স্ট্রং, নেটওয়ার্কের যে সিগন্যাল বা সংকেতটা আছে এটা কি তখন স্ট্রং। আর যখন আমরা বলি যে নেটওয়ার্ক কম পাচ্ছে, নেটওয়ার্ক কি পায়? কম পায়। এই কথাটার অর্থ হচ্ছে সিগন্যাল উইক, মানে সিগন্যালটা কি দুর্বল। ঠিক আছে, এখন দেখো স্বাভাবিকভাবেই এটা যদি একটা নেটওয়ার্কের টাওয়ার হয়, তাহলে এর আশেপাশে যখন তুমি অবস্থান করবা
তখন অবশ্যই তোমার এই সিগন্যালটা কি হবে, স্ট্রং হবে। আর যখন তুমি দূরের দিকে অবস্থান করবা, এই প্রান্তগুলোতে যখন তুমি অবস্থান করবা, তখন তোমার নেটওয়ার্ক সিগন্যালটা কি হবে, দুর্বল হয়ে পড়বে। তখন নেটওয়ার্কের সিগন্যালটা হয়ে যাবে দুর্বল। ঠিক আছে, এই যে দেখো যে নেটওয়ার্কের যে কভারেজ এরিয়া, এটা কি একটা প্রকোষ্ঠ না, একটা প্রকোষ্ঠ না, একটা রুমের মতো না, একটা আবদ্ধ এরিয়া না? এই জন্য এটাকে বলা হয় সেলুলার নেটওয়ার্ক। এই জন্য এটাকে কি বলা হয়, সেলুলার নেটওয়ার্ক। এখন এটার শেপ কেন এরকম ষড়ভুজ আকৃতির হইল? ষড়ভুজ আকৃতির হওয়ার কারণ হচ্ছে, দেখো এটা যদি বৃত্তাকারে হইতো তাহলে দেখো একটা টাওয়ারের পাশে আরেকটা টাওয়ার, এটার পাশে আরো একটা টাওয়ারের কভারেজ এরিয়া, এটার পাশে আরো একটা টাওয়ারের কভারেজ এরিয়া, ঠিক আছে, এটার পাশে মনে করো আরো একটা টাওয়ারের কভারেজ এরিয়া। এখন দেখো এগুলা যদি বৃত্তাকার হইতো তাহলে কি কাহিনী হইতো? দেখো বৃত্তাকার হইলে দেখো এই যে মাঝখানে এই যে অংশটাতে যদি যে অংশটা আছে, সাদা যে অংশটা আছে, এই অংশটা কি ফাঁকা না? এই যে এখানে যে সাদা যে অংশটা আছে, এই অংশটা কি ফাঁকা না? এই যে সাদা অংশটা আছে, এই অংশটা কি ফাঁকা পড়ে যায় না? ষড়ভুজ হইলে ফাঁকা জায়গা থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে তখন আর নেটওয়ার্ক পাবে না। কারণ এইখানে যে টাওয়ার আছে, এই টাওয়ারের কভারেজ এরিয়া এইটুকু, এখানে যে টাওয়ার আছে এই টাওয়ারের কভারেজ এরিয়া এইটুকু, এখানে যে টাওয়ার আছে এই টাওয়ারের কভারেজ এরিয়া এই বৃত্ত, এখানে যে টাওয়ার আছে এই টাওয়ারের কভারেজ এরিয়া এই বৃত্ত, এখানে যে টাওয়ার আছে এই টাওয়ারের কভারেজ এরিয়া এই বৃত্ত। তাহলে এই যে জায়গাগুলো ফাঁকা পড়তেছে, এই ফাঁকা জায়গাগুলোতে তখন নেটওয়ার্ক পাওয়া যেত না। এই জন্য কি করছে, এটাকে বৃত্তাকার না করে দেখো এরকম ষড়ভুজ করছে। ষড়ভুজ করলে লাভটা কি হয়েছে দেখো, ষড়ভুজ করার কারণে লাভটা কি হয়েছে দেখো, তখন আর কোনো জায়গা ফাঁকায় পড়ে না, তখন আর কোনো জায়গায় কি পড়ে না, ফাঁকায় পড়ে না। এই যে এরকম ভাবে তখন আর কোনো কি হয় না, ফাঁকা জায়গার সৃষ্টি হয় না। এই জন্য কভারেজ এরিয়াটা কেমন হয়, ষড়ভুজ হয়। কভারেজ এরিয়াটা ষড়ভুজ আকৃতির। তাহলে টাওয়ারের যে কভারেজ এরিয়াটা কেমন হয়, ষড়ভুজ আকৃতির হয়। আজকের পড়াটা তোমাদের ভালো লাগবে, মানে এটা বাস্তবের কিছু জ্ঞান তুমি পাইতে পারবা। এই জন্য পড়াটা আজকে খুবই ভালো লাগবে। আই হোপ যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই বিষয়গুলো তোমার ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, আই হোপ। কেন মোবাইল ফোনকে সেলুলার নেটওয়ার্ক বলা হয়? এই যে ডিভাইসের যার সাথে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হয়। কি নেটওয়ার্ক প্রযুক্তি? সেলুলার সেলুলার নেটওয়ার্ক টেকনোলজি। হ্যাঁ, সেলুলার নেটওয়ার্ক টেকনোলজিটা ইউজ করা হয়। ভাইয়া এখন তো 4G চলে, বাট অন্য দেশে 5G হচ্ছে, আমাদের কেন হচ্ছে না? আর নেটওয়ার্ক টাওয়ার এনভায়রনমেন্টের ওপর ব্যাড ইফেক্ট পড়ে না? হ্যাঁ পড়ে ভাইয়া, এখন 4G। হ্যাঁ, স্মরণে বারবার কমেন্ট করা লাগবে না, আমি সবগুলো আমি দেখবো, কোয়েশ্চেন করলে অবশ্যই দেখবো। দেখো অন্যান্য দেশে 5G চলে মানে কি, তাদের টেকনোলজি উন্নত হয়েছে, তাদের প্রযুক্তিগত উন্নত সেবা তারা দিতে পারতেছে, কিন্তু আমাদের ওইরকম প্রযুক্তি সাপোর্টটা পাচ্ছি না। ওকে, আর হচ্ছে ওইটার পরিবেশের উপর প্রভাব আছে কিনা? হ্যাঁ আছে। ওইটা গত ক্লাসে যে আমরা পড়াইছিলাম যে বিভিন্ন ওয়েভ, যেমন নেটওয়ার্ক হচ্ছে একটা রেডিও ওয়েভ। কি ওয়েভ? রেডিও ওয়েভ মানে কি, বেতার তরঙ্গ। এটা একটা বেতার তরঙ্গ। হ্যাঁ, এই বেতার তরঙ্গ মানে কি, এগুলো বাতাসের সাথে সবসময় থাকে, এগুলো কিন্তু ইনভিজিবল। যেমন রিমোটের লাইট যেমন দেখা যায় না, কিন্তু এটা কি বাস্তবে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। মোবাইল ক্যামেরা দিলে দেখবা রিমোটটা একটা চাপ দিয়ে উপরে মোবাইলের ক্যামেরা ধরবা, দেখবে যে রিমোটের লাইটটা দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যায় না, আমাদের খালি চোখে দেখা যায় না। তার মানে এগুলার কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে, এগুলা পরিবেশে বিরাজমান। এখন এগুলা আমাদের দেহের অনেক সময় অনেক ক্ষতি করে, মানে দীর্ঘদিন এগুলা হয়তো ক্ষতির পরিমাণ খুবই সামান্য, এই জন্য মানে ওটা ওইরকম ভাবে আমাদের চোখে পড়ে না, বাট দীর্ঘদিন এটা মানুষের অনেক সমস্যার সৃষ্টি করে। যেমন মনে করো মোবাইল ফোন তুমি বেশি ইউজ করলে অনেক ধরনের শারীরিক সমস্যা হয় না, ওই টাইপের যে কোনো সমস্যা হইতে পারে। তবে ওইরকম কোনো সিগনিফিক্যান্ট কোনো রোগ বা সিগনিফিক্যান্ট কোনো ক্ষতি ওইগুলা এখনো কেউ আইডেন্টিফাই করতে পারেনি, মানে ওইগুলা এখনো ধরা পড়েনি, বা ওইটা এরকম ভাবেই ডিজাইন করা যে আহামরি তেমন কোনো ক্ষতি হয় না। বুঝতে পারছো? মানে এটা এখনো কোনো লিপিবদ্ধ বা প্রমাণগত বা পুঁথিগত কোনো রূপ সৃষ্টি হয় এরকম কোনো কিছু পাওয়া যায়নি। ওকে, এরপর আসো,
এরপর আসো সেল সিগন্যাল এনকোডিং। দেখো এই সিগন্যাল গুলো সবগুলোই চলে কিসের মাধ্যমে? কোডের মাধ্যমে, মানে 0 এবং 1 দ্বারা। 0 এবং 1 দ্বারা কিন্তু সব ধরনের সিগন্যাল কি হয়? নিয়ন্ত্রিত হয়। এখন এই সিগন্যাল গুলাকে যে কোড করে যে তাকে কি বলা হয়? এনকোডার। আর কোড করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এনকোডিং। মানে নাউন হচ্ছে এনকোডার, ভার্ব হচ্ছে এনকোডিং। এই যে এনকোডিংটা করে, এই এনকোডিং সিস্টেম আছে আমাদের এখন 3 ধরনের। একটা হচ্ছে এফডিএমএ, একটা হচ্ছে টিডিএমএ, আর একটা হচ্ছে সিডিএমএ। দেখো বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যাল গুলো, মনে করো একটা টাওয়ার থেকে এই যে সিগন্যালটা আসতেছে, ধরো এটা একটা টাওয়ার, এই টাওয়ার থেকে এই যে সিগন্যালটা তোমার মোবাইল ফোনে আসবে, এটা তোমার মোবাইল ফোন, হ্যাঁ। এখানে যে সিগন্যালটা আসবে, এই সিগন্যালটা কিসের মাধ্যমে আসবে? কোডের মাধ্যমে আসবে, 0 এবং 1 এর মাধ্যমে আসবে। এই যে এনকোডটা করে সিগন্যালটাকে যে 0 এবং 1 এ পরিণত করে, এই সিগন্যালগুলো আলাদা করার জন্য বা ব্যবহৃত এনকোড পদ্ধতি 3 ধরনের আছে। একটা হচ্ছে এফডিএমএ, আরেকটা হচ্ছে সিডিএমএ, আরেকটা হচ্ছে টিডিএমএ, আরেকটা সিডিএমএ। এফডিএমএ কি? পূর্ণরূপগুলো খুব ভালো করে মনে রাখবে। এমসিকিউ প্লাস ক নাম্বার প্রশ্ন, এটা এমসিকিউ প্লাস ক মার্কের প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ। দেখো এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপল, এ ফর এক্সেস। দেখো সবখানেই এটা আছে। ডিএমএ 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 মানে হচ্ছে ডিভিশন মাল্টিপল এক্সেস, ডিভিশন মাল্টিপল এক্সেস, ডিভিশন মাল্টিপল এক্সেস। এখন এফ ফর ফ্রিকোয়েন্সি, টি ফর টাইম, সি ফর কোড। ঠিক আছে, তাহলে মনে রাখবা ডিভিশন মাল্টিপল এক্সেস, আর এফ ফর ফ্রিকোয়েন্সি, টি ফর টাইম, সি ফর কোড। এই তো হয়ে গেল। ওকে, এরপর আসো এই যে প্রকারভেদ। ওই যে স্মরণের যে স্মরণেই তো প্রশ্নটা করলো নাকি? স্মরণে যে প্রশ্ন করলো, দেখো বর্তমান প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিএসএম, একটা হচ্ছে জিএসএম পদ্ধতি, আর একটা হচ্ছে সিডিএমএ। সিডিএমএ টা তো দেখলামই, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর জি ফর গ্লোবাল, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম মানে কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এই যে পূর্ণ রূপগুলো আছে এগুলা এমসিকিউ প্লাস ক মার্কের প্রশ্ন, এইগুলাই আসে। দেখবা যে ভার্সিটিতে ওইগুলো চলে আসে, ভার্সিটি এক্সামে এগুলো চলে আসে, প্লাস বিসিএস এও এখান থেকে প্রশ্ন আসার কিন্তু রেকর্ড আছে। বিসিএস এও এইগুলো থেকে প্রশ্ন আসার রেকর্ড। বাংলা অর্থগুলো লাগবে না, দেখো বাংলা অর্থগুলো তাও বলে দিই। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তরঙ্গ, কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। ডিভিশন মানে কি? ভাগ। মাল্টিপল মানে কি? বহু। এক্সেস মানে কি? প্রবেশাধিকার। হ্যাঁ, মানে এগুলাকে বাংলা করলে এত ওয়ার্ড লাগবে, তোমার বাংলা জানার দরকার নেই। মানে এগুলো কেউই বাংলা বলে না বা কোথাও বাংলা লেখেও না। ঠিক আছে, বাংলা করলে দেখবে খুবই অড 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 লাগবে। টাইম মানে তো বুঝোই সময়, আর কোড মানে তো বুঝোই কোড। হ্যাঁ, এই তো এই তো। আচ্ছা, এই যে দেখো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা একটু সুন্দর বাংলা হবে। মানে মোবাইল যোগাযোগের একটা বৈশ্বিক সিস্টেম, সেটাকে বলা হয় গ্লোবাল। গ্লোবাল মানে কি? বৈশ্বিক। ওকে, আই হোপ বুঝাইতে পারছি। পরে আসো মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম। মোবাইল ফোনের এখন পর্যন্ত বাংলাদেশে 5টা প্রজন্ম আছে। তো আমাদের বাংলাদেশে যেহেতু পড়াশোনা করতেছে, তোমার বাংলাদেশ নিয়ে পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন, জেনারেশন, ফার্স্ট জেনারেশন, যেটাকে আমরা বলি 1G। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন মানে কি? 1G। এরপর হচ্ছে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, যেটাকে আমরা বলি 2G। এরকম ভাবে থার্ড জেনারেশন, যেটাকে আমরা বলি 3G। এরকম ভাবে ফোর্থ জেনারেশন, যেটাকে আমরা বলি 4G। অনুরূপ ভাবে ফিফথ জেনারেশন, যেটাকে আমরা বলি 5G। ঠিক আছে, এগুলো সম্পর্কে তো আমরা যদি ফ্রি ফেসবুকে আমাকে ক্লাস করতে সুযোগ করে দিন তাহলে আজ মোহনা ইসলাম। ওকে, এগুলো আমরা আশা করি জানি। এখন আসলে এগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখি।
খুব বেশি আহামরি গুরুত্বপূর্ণ এমন না, বাট রিডিং দিয়ে রাখবা। হ্যাঁ, যে কয়েকটা আমি একটু বলবো যে প্রথম প্রজন্মের মধ্যে এই কথাটা তোমার লাগবেই। এফডিএমএ প্রথম প্রজন্মে কি ব্যবহার করা হতো? এফডিএমএফ। এফডিএমএ মানে কি? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য। আসবে নিচের কোনটি প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য? এফডিএমএ প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য। এফডিএমএ প্রথম বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য। এবং এখানে কি ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম, মানে প্রথম প্রজন্ম দেখো 1G কি স্পিড অনেক কম, স্পিড অনেক কম। আচ্ছা, সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম। আচ্ছা দাঁড়াও, আরেকটা জিনিস তোমাকে একটু স্কিপ করে আসছে, এখানে আরেকটু আসে, এখানে আরেকটু আসে। দেখো এই যে নেটওয়ার্কের যে কভারেজ এরিয়া, মনে করো তুমি এইখানে আছো, এইখানে আছো, এখন এইখান থেকে ফোনে কথা বলতে বলতে তুমি এই জায়গায় চলে আসছো, এই জায়গা থেকে কথা বলতে বলতে এই জায়গায় চলে গেছো, এখানে চলে গেছো, যাইতে পারো না। তখন কি তুমি যখন এইখান থেকে এই এরিয়াতে চলে আসছো, তখন কি আর এই টাওয়ার তোমাকে নেটওয়ার্ক দিবে? দিবে না। এই টাওয়ারের নেটওয়ার্কটা যেই জায়গায় আসা আর দুর্বল হয়ে যাবে, এই টাওয়ারটা কিন্তু সেইখান থেকে নেটওয়ার্ক দেওয়া শুরু করবে। এই যে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে তুমি যখন যাবা, তখন যে নেটওয়ার্কের যে তুমি নিরবিচ্ছিন্ন ভাবে সংযোগ পাচ্ছ, এতে কিন্তু কখনোই তোমার কল কেটে যাবে না, কল কেটে যাবে না। কিন্তু তুমি যখন রাস্তা দিয়ে ফোনে কথা বলতে যাও, তখন কি তোমার কল কেটে যায়? কেটে যায় না। তোমাকে যে কোনো একটা টাওয়ার সবসময় এক টাওয়ারের পরে এক টাওয়ার, যে তুমি এখান থেকে এরিয়াতে চলে আসলে তোমাকে এই টাওয়ার দিবে, এখান থেকে এইখানে গেলে এইখানের যে টাওয়ার আছে এ দিবে, এখান থেকে এখানে গেলে এইখানের যে টাওয়ার আছে এ তোমাকে নেটওয়ার্ক দিবে। এই যে নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন ভাবে কন্টিনিউয়াসলি দিচ্ছে, কোনো বিঘ্ন করতেছে না, এইটাকে বলা হয় রুমিং। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রোমিং। এটাকে কি বলা হয়? রোমিং। কে 4G দিছে ভাইয়া, 5 জেনারেশনকে 4G বইয়ে দিছে ভাইয়া। 5 জেনারেশনকে 4G বলবে কেন? 5 জেনারেশন মানেই তো 5G। 5 জেনারেশন মানে কি? 5G। এখন আসো, সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম, মানে এটা তো যেহেতু ফার্স্ট প্রজন্ম, সবকিছুই কমই থাকবে। এগুলো একটা রিডিং দিয়ে নিও, এখানে আর পড়ানোর মতো কিছুই নাই। আন্তর্জাতিক রুমিং চালু ছিল না, মানে এক দেশ থেকে আরেক দেশে, এক দেশ থেকে, ধরো এটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে তুমি যদি ইন্ডিয়াতে ঢুকে যাও, তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুমিং। ইন্টারন্যাশনাল রুমিং এই প্রথম প্রজন্মতে চালু ছিল না। এখান থেকে আর কিছু লাগবে না, আমি স্লাইডে যেগুলো দিয়ে দিছি জাস্ট একটু রিডিং করে নিও, কিছুই নেই। এরপর আসলে সেকেন্ড জেনারেশন। এই যে এটা গুরুত্বপূর্ণ, সেকেন্ড জেনারেশনে এফডিএম এর সাথে টিডিএমএ এবং সিডিএমএ। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবা এই সিডিএমএ। হ্যাঁ, সিডিএম এটা মনে রাখবা, সিডিএম এটা দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে সিডিএমএ। আচ্ছা, এই আর দ্বিতীয় প্রজন্ম হচ্ছে উন্নত মানের অডিও কল। উন্নত মানের কি? অডিও। উন্নত মানের অডিও এর জন্য ডিজিটাল ডিভাইস ইউজ করা যেত। আর দ্বিতীয় প্রজন্মে হচ্ছে সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি। প্রিপেইড মানে কি? যে আমরা মোবাইলের সিমগুলো যে ইউজ করি, আগে টাকা ঢুকাই পরে কথা বলি, এই জিনিসটাকে বলা হয় প্রিপেইড। দেখো এরকম পেইড সিস্টেম আছে দুইটা, একটা হচ্ছে প্রিপেইড আর একটা হচ্ছে পোস্ট পেইড। হ্যাঁ, প্রিপেইড আর একটা হচ্ছে পোস্ট পেইড। প্রিপেইড মানে কি? আগে টাকা দিবা, আগে টাকা পরে সার্ভিস, আগে টাকা পরে সার্ভিস, এই জিনিসটাকে বলা হয় প্রিপেইড। আর পোস্টপেইড মানে আগে সার্ভিস পরে টাকা। আগে সার্ভিস নিবা, আগে সার্ভিস নিবা, পরে কি করবা? টাকা দিবা, পরে টাকা, পরে টাকা। যেমন আমাদের বিদ্যুতের কতগুলো মিটার আছে, আগে টাকা ঢুকাইতে হয়, পরে আমরা এটা ইউজ করতে পারি, এটাকে বলা হয় প্রিপেইড। কতগুলো মিটার আছে, মাস শেষে বিল আসে, মানে সারা মাস তুমি ইউজ করছো, ইউজ করার পরে মাস শেষে বিল দিবা, ওটাকে বলা হয় পোস্টপেইড। আচ্ছা, এগুলো একটু রিডিং দিয়ে নিও, গুরুত্ব যেগুলো আছে ওগুলো আমি পড়াই দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় প্রজন্মে এমএমএস সিস্টেম চালু হয়েছে। এমএমএস মানে কি? মাল্টিমিডিয়া মেসেজ সিস্টেম। মাল্টিমিডিয়া মেসেজ সিস্টেম। এসএমএস মানে কি? শর্ট মেসেজ সিস্টেম। এসএমএস মানে শর্ট মেসেজ সিস্টেম। এমএমএস এবং এসএমএস চালু হয়েছে হচ্ছে দ্বিতীয় প্রজন্মে। এবং ভয়েস কল, ভয়েস প্রেরণ দ্বিতীয় প্রজন্ম। আমি যেগুলো দেখাই দিচ্ছি ওগুলো পড়বা, শুধু যেগুলো দেখাই দিচ্ছি ওগুলো পড়বা। ওকে, আজানটা শেষ হোক।
ওকে, লেটস ব্যাক। দেখো মোহনা বলছে মডুলেশনটা কি। মডুলেশন হচ্ছে প্রথম ক্লাসে আমরা পড়াইছিলাম যে ডেটা কিভাবে যায়, প্রথমে থাকে একটা সোর্স, ঠিক না? দেখো মডুলেশন, মডুলেশন হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করার যে পদ্ধতি সেটাকে বলা হয় মডুলেশন। ডিজিটাল সিগন্যাল কি? ডিজিটাল সিগন্যালটা মনে করো তুমি লেখলা হাই, হ্যাঁ, ওই যে আমি প্রথম দিন কিন্তু পড়াইছিলাম, এটাকে একটা ডিজিটাল সিগন্যাল, এটাকে অ্যানালগ সিগন্যালে পরিণত করছে, মানে যেটা মেশিন বোঝে, যেমন 0 এবং 1 দ্বারা গঠিত একটা সিগন্যালে পরিণত করছে। এই যে ব্যাপারটা যেই করে, যেই কাজটা, সেটাকে বলা হয় মডুলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তৃতীয় প্রজন্ম বা 3G, তৃতীয় প্রজন্ম বা 3G, এটা কি 3G, ঠিক আছে? এখন দেখো এই প্রজন্মের ডেটা ট্রান্সমিশন সার্কিট সুইচিং, তৃতীয় প্রজন্মে এটা মনে রাখবা, সার্কিট সুইচিং এর পরিবর্তে কি হয়? প্যাকেট সুইচিং। সার্কিট সুইচিং এর পরিবর্তে প্যাকেট সুইচিং। আর হচ্ছে ইডিজি এবং জিপিআরএস, ইডিজি এবং জিপিআরএস, আর হচ্ছে ভিডিও কল। তৃতীয় প্রজন্ম থেকেই কিন্তু ভিডিও কল শুরু হয়েছে, তৃতীয় প্রজন্ম থেকেই ভিডিও কল শুরু হয়েছে। আর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 2 Mbps। এই কয়টা তথ্য তৃতীয় প্রজন্মের ডিভাইসের মধ্যে মনে রাখবে। তৃতীয় প্রজন্মের ডিভাইসে কি ব্যবহার করা হয়? প্যাকেট সুইচিং ইউজ করা হয়। সার্কিট সুইচিং এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? প্যাকেট সুইচিং। এই তিনটা জিনিস, এই 3-4টা জিনিস যেগুলো বললাম, এগুলো একটু মনে রাখবা, তাহলেই হয়ে গেল, তাহলেই হয়ে গেল। পরে আসো চতুর্থ প্রজন্ম বা 4G। চতুর্থ প্রজন্ম বা 4G, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা 50 গুণ বেশি, 3G এর চেয়ে গতি 50 গুণ বেশি। 3G এর চেয়ে এটার গতি কত? 50 গুণ বেশি। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে ছবি উন্নত মানের, এইচডি কোয়ালিটির, উন্নত মানের মানে কি? এইচডি কোয়ালিটি মানের ছবি এবং ভিডিও লিংক প্রদান করা যেত।
4G থেকে, হ্যাঁ। আর হচ্ছে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক, আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করে। আইপি মানে কি? আইপি আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এটা নিয়ে আমরা বিস্তারিত একদম ডিটেইলস পড়ব 4th চ্যাপ্টারে। এটা নিয়ে আমরা ডিটেইলস পড়ব একদম 4th চ্যাপ্টারে। এটা নিয়ে আমরা ডিটেইলস পড়ব 4th চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, মোহনা বলছে জিপিআরএস কি? আচ্ছা দেখো, জিপিআরএস, জিপিআরএস, হ্যাঁ, জিপিআরএস হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও, আর ফর রেডিও, এস ফর সার্ভিস, ডিআইসি, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আর কেউ কোনো প্রশ্ন করছো? ওকে, আই হোপ বুঝাইতে পারছি। পরে আসো 5G। হ্যাঁ, 5G হচ্ছে অতি দ্রুত, যেটা আমাদের এখনো আসে না। আমাদের স্বপ্ন যে 5G তে আমরা যাবো, কিন্তু আমাদের দেশে কিন্তু অলরেডি 5G চালু হয়েছে। 5G কিন্তু অলরেডি চালু হয়েছে। যারা জিকে পড়বা, মানে ভার্সিটির জন্য যাদের জিকে লাগে, তারা এই ডেটটা একটু গুগল করে নিও। আমার নিজের জানা নাই, এই ডেটটা একটু গুগল করে নিও যে বাংলাদেশে 5G কোন অপারেটর কবে চালু করছে। এই ডেটটা একটু জিকের জন্য জেনে নিও। আচ্ছা, যারা আর্টসের আছে আর কি, যারা মানবিকের আছে, তারা এটা একটু জেনে নিও। আচ্ছা, এটা হচ্ছে অতি কম লো লেটেন্সি। এই ক্ষেত্রে লেটেন্সিটা কি? একদম লেট খুব কমই হবে, নেটওয়ার্ক স্পিড অনেক বেশি হবে, বেশি সংখ্যক ডিভাইস সংযোগ ক্ষমতা থাকবে, ইন্টারনেট অফ থিংস সমর্থন করবে। এই যে এটা মনে রাখবে, এলওটি মানে কি? ইন্টারনেট অফ থিংস, মানে চিন্তার মতো করে চিন্তা করো। ইন্টারনেটটা দেখো, তুমি চিন্তা যত তাড়াতাড়ি করতে পারবা, এই 5G ইন্টারনেটটা তত তাড়াতাড়ি চলবে। এই জন্য এটার নাম দিয়েছে ইন্টারনেট অফ থিংস, মানে চিন্তার ইন্টারনেট, এরকম। হ্যাঁ, নট ইউজফুল। মোবাইল ফোনগুলো এখনো কিছু কিছু এরিয়াতে কিন্তু ইউজ করা যাচ্ছে। স্মরণ। এখন আসো কম্পিউটার নেটওয়ার্কিং, ওই টপিকটা শেষ। মোবাইল ফোন যে টপিকটা আছে ওইটা শেষ। এখন আসো আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং 3টা ভিত্তিতে ভাগ করা হয়। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, তুমি যে নেটওয়ার্কটা ইউজ করো এটা মালিকানার ভিত্তিতে ভাগ করা যাইতে পারে। এটা কিভাবে তোমাকে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস প্রদানের ভিত্তিতে ভাগ করা যাইতে পারে। এরপরে হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই 3 ধরনে তুমি ভাগ করতে পারবা। এই 3টা ভাগে তুমি কি করতে পারবা? ভাগ করতে পারবা। এরপরে দেখো, মালিকানার ভিত্তিতে এই কম্পিউটার নেটওয়ার্কটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাইভেট মানে কি? যেটা তোমার ব্যক্তিগত, গোপনীয়, এটা তুমি আর কাউকে শেয়ার করবা না, তোমার ব্যক্তিগত মোবাইল ফোন, ঠিক আছে? ওইটা কি? প্রাইভেট নেট। এরপরে মনে করো পাবলিক। 1 নম্বর হচ্ছে প্রাইভেট, 2 নম্বর হচ্ছে পাবলিক। দেখা যায় তো এটা? হ্যাঁ, দেখা যায়। পাবলিক হচ্ছে যেটা সবাই ইউজ করতে পারে। পাবলিক ইন্টারনেট আছে না? যেমন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাবলিক ইন্টারনেট আছে, যেটা ক্যাম্পাসে সবাই ইউজ করতে পারে। এরকম প্রত্যেকটা ভার্সিটির ক্যাম্পাসে, ইভেন অনেক কলেজের ক্যাম্পাসেও এরকম পাবলিক ইন্টারনেট থাকে। বিভিন্ন সরকারি অফিসগুলোতে, সরকারি দপ্তরগুলোতে এরকম পাবলিক ইন্টারনেট থাকে। আচ্ছা, এরপরে দেখো সার্ভিস প্রদানের ভিত্তিতে একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, এটাকে বলা হয় পি2পি। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। বিস্তারিত তো আমরা পড়বো, এই জন্য এখানে এটা না বলি। পিয়ার টু পিয়ার, 2 হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস, 3 হচ্ছে হাইব্রিড মানে কি? এই দুইটার মিক্স। হাইব্রিড মানে সবসময় মনে রাখবা মিক্স। হাইব্রিড মানে কি? মিক্স, একাধিক জিনিসের মিক্স, সেটা হচ্ছে হাইব্রিড। আর ভৌগোলিক বিস্তৃতি অনুসারে দেখো, এগুলো আমরা অলরেডি পড়ছি। পেন মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
মোহনা ইসলাম অল ক্লিয়ার। মোহাম্মদ শরণ হইছে, হইসা না হইছে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রাইভেট নেটওয়ার্ক কি? প্রাইভেট হচ্ছে একক মালিকানা, কোনো ব্যক্তির একক মালিকানা। এক কথায় প্রাইভেট মানে কি? একক মালিকানা, মালিকানা। প্রাইভেট মানে কি? একক মালিকানা। যে সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থার মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। যে কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই ধরনের নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত থাকে। প্রাইভেট জিনিস নিরাপত্তা তো বেশি থাকবে, পাবলিক জিনিস নিরাপত্তা কম থাকবে। এবং ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে ওই যে জ্যাম লেগে যাওয়া, মানে অনেকগুলা ডিভাইস যখন একসাথে কানেক্ট করে, দেখবা তোমার বাসার যে ওয়াইফাই, পার্সোনাল ওয়াইফাই, তোমার যে পার্সোনাল ওয়াইফাই, ওটা স্পিড বেশি থাকবে। কিন্তু যেটা পাবলিক সবাই ইউজ করতেছে, ওটার মধ্যে অনেক মানুষ একসাথে ইউজ করার কারণে ওটা ট্রাফিক হয়ে যায়, মানে ওটাতে জ্যাম জট লেগে যায়। যার কারণে কি হয়, মানে ওটা জ্যাম জট বলতে গাড়ির জ্যাম জট না, নেটওয়ার্কটা ওই রকম পলিউশন হয়ে যায়, যার কারণে নেটওয়ার্কটা কি হয়ে যায়? স্লো হয়ে যায়। এটাকে বলছে যে ট্রাফিক সাধারণত কম থাকে, মানে অনেক ডিভাইস যেহেতু কানেক্টেড থাকে না, একটা দুইটা ডিভাইস কানেক্টেড থাকে, যার কারণে এখানে অনেক বেশি জ্যাম জট, মানে ওই যে নেটওয়ার্কের যে জট সেটা বাঁধে না, যার কারণে স্পিডটাকে দেখে ভালো দেখে। যেমন বিভিন্ন ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা, দেখবো যে ব্রাক ব্যাংক, এটিএম বুথের যে ওয়াইফাই, এগুলা এগুলা কি একটা সংস্থার ইন্টারনেট। আচ্ছা, পাবলিক নেটওয়ার্ক কি? যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা পরিচালিত যে কেউ চাইলে সেটা ব্যবহার করতে পারবে, মানে এটার কোনো মালিকানা নাই, যে কেউ ইউজ করতে পারবে, যে কেউ ইউজ করতে পারবে, এমন নেটওয়ার্ককে বলা হয় পাবলিক নেটওয়ার্ক। যেমন বিভিন্ন মোবাইল কিংবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম অথবা ইন্টারনেট কি সবাই ইউজ করতে পারে। এটা হইতে পারে ধরো রাজশাহী ইউনিভার্সিটির RU ইন্টারনেট যেটা আছে, রাজশাহী ইউনিভার্সিটির যে ইন্টারনেট, সেটা সেটা সবাই ইউজ করতে পারে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে ওয়াইফাই, যেমন মনে করো উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এগুলাতে দেখবে যে ওয়াইফাই ফ্রি থাকে, ওইগুলোকে বলা হয় পাবলিক। আশা করি প্রাইভেট পাবলিক তোমরা বুঝো, এগুলো নিয়ে এত কথা বলার কিছু নাই। এখন আসো ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট মানে কি? ক্লায়েন্ট মানে বুঝো, দেখো দুইটা কথা শিখা, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার। ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার। ক্লায়েন্ট মানে হচ্ছে যে সেবা গ্রহণ করে, সেবা গ্রহীতা। ক্লায়েন্ট হচ্ছে সেবা গ্রহীতা, আর সার্ভার হচ্ছে সেবা দাতা, সেবা দাতা। যেমন দেখো, এই যে পড়াশোনাটাকে যদি তুমি একটা সেবা বলো, অবশ্যই এটা একটা সেবা। এই সেবাটা আমি তোমাদেরকে দিচ্ছি, তার মানে আমি সার্ভার, আর তুমি নিচ্ছ, সেটা হচ্ছে ক্লায়েন্ট। বুঝতে পারছো? এখন সার্ভারকে হইতে হবে কি? যেমন আমি তোমাকে সেবা দিচ্ছি, তার মানে আমার মধ্যে এই সেবা দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। কি থাকতে হবে? ক্যাপাবিলিটি থাকতে হবে। ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি মানে কি? যোগ্যতা বা সামর্থ্য, সামর্থ্য থাকতে হবে। বাংলা বলি একটু সামর্থ্য বলে দিই, সামর্থ্য থাকা লাগবে। এখন আমি এই বিষয়গুলো না জানলে কি আমি তোমাকে এই শিক্ষাটা দিতে পারতাম? দিতে পারতাম না। তাহলে সার্ভারের সামর্থ্য থাকা লাগবে। সামর্থ্য মানে কি? এখন যদি এটা কম্পিউটারের ক্ষেত্রে বিবেচনা করো, এই যে দেখো একটা সার্ভার আছে, এটা একটা সার্ভার, আর এর সাথে ইন্টারনেটের মাধ্যমে এই যে একটা ক্লায়েন্ট, এই যে একটা ক্লায়েন্ট, এই যে আরেকটা ক্লায়েন্ট, এই যে আরেকটা ক্লায়েন্ট, তিনটা ক্লায়েন্ট আছে। ঠিক আছে? একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা কম্পিউটার বোঝাইছি। এখন এরা কি করবে? এই সার্ভার থেকে সেবা নিবে। কি সেবা নিবে? এদের কি অসুখ হয়েছে, এদেরকে সেবা করতে হবে না। কি নিবে? এখান থেকে তথ্য নিবে। কি নিবে? এখান থেকে তথ্য বা ডাটা নিবে। তথ্য, অর্থ লিখে ফেলছি, তথ্য নিবে। এখন এই তথ্যগুলা কই পাবে? এই সার্ভারের মধ্যে তাহলে কি থাকা লাগবে? তথ্য জমা থাকা লাগবে। তথ্য জমা থাকে। সার্ভারে কি থাকে? তথ্য জমা থাকে। সার্ভারে তথ্য জমা থাকে। এই তথ্যগুলা কি করে? এই যে ইন্টারনেটের মাধ্যমে যারা ক্লায়েন্ট আছে, ওরা এই তথ্যটা নেয়, তার মানে কি? তারা সেবাটা গ্রহণ করে। তাহলে সার্ভার হচ্ছে, আরো সুন্দর করে বললে, মানে একদম তোমাদের আইসিটির ভাষায় বললে, সার্ভার ইজ এ স্ট্রং কম্পিউটার। এ স্ট্রং কম্পিউটার, এক কথায় সার্ভার হচ্ছে একটা স্ট্রং কম্পিউটার, যার মধ্যে এই যে তথ্য জমা থাকে। যার মধ্যে কি থাকে? একটা শক্তিশালী কম্পিউটার, যার মধ্যে তথ্য জমা থাকে। হ্যাঁ, ক্লায়েন্ট, গুড। ক্লায়েন্ট বানানটা কিন্তু বলবে, ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, মানে যে ক্ষেত্রে
ক্লায়েন্ট থাকবে এবং সার্ভার থাকবে, ক্লায়েন্ট থাকবে এবং কি থাকবে, সার্ভার থাকবে, সেটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার ডেটা কমিউনিকেশন। এরপর আসো পিয়ার টু পিয়ার। পিয়ার মানে কি, পিয়ার, পিয়ার মানে কি জোড়া, জোড়া। টু পিয়ার মানে জোড়া থেকে জোড়া, জোড়া থেকে জোড়া। দেখো এখানে কোনো সার্ভারও নাই, কোনো ক্লায়েন্টও নাই। এর থেকে এ চাইলে সেবা নিতে পারবে, আবার এর থেকেও এ নিতে পারবে, ঠিক আছে? এর থেকেও এ নিতে পারবে, 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 এর থেকে 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 এ নিতে পারবে। সবাই সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড, যে কেউ তথ্য নিতে পারবে। এখন ধরো এই ডিভাইস থেকে যখন, এই ডিভাইসটা থেকে যখন এই তথ্য নিবে তখন সে সার্ভার, তখন সে কি, সার্ভার। ধরো তোমরা গ্রুপ স্টাডি করবা, গ্রুপ স্টাডি করলে একজনের কাছ থেকে ধরো একজন ক্লাসটা ভালো বুঝছে, ওই তোমাদেরকে বুঝাচ্ছে, তখন কি সে সার্ভার। আর তোমরা যারা বুঝতেছো তোমরা হয়ে যাবা কি, ক্লায়েন্ট, তোমরা হয়ে যাবা ক্লায়েন্ট। এই যে বিষয়টা, নির্দিষ্ট কোনো সার্ভার নাই, নির্দিষ্ট কোনো সার্ভার নাই, তবে যে যখন বুঝাচ্ছে তখনই সে সার্ভার হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে বলা হয় পিয়ার টু পিয়ার, মানে জুড়াই জুড়াই। এটাকে কি বলে, তোমাদের স্কুলে জুড়াই কাজ দিত না, বা যারা ওই কিন্ডার গার্ডেনে পড়ছো তাদেরকে জুড়াই কাজ দিত, তখন কি সবাই মিলে কাজটা করতাম, সবাই সবাইকে হেল্প করতে। এই যে এখানে হচ্ছে সবাই সবাইকে হেল্প করে, এই জন্য এটাকে বলা হয় পিয়ার টু পিয়ার, মানে জুড়াই জুড়াই, জুড়াই জুড়াই। সার্ভারে কিভাবে তথ্য জমা হয়, সার্ভারে আগে তথ্য জমা করে রাখতে হয়। ওই যে আমরা যে ওয়েবসাইট বানাই, কোডিং করে বিভিন্ন জিনিস বানাই, ওইটা আগে সার্ভারে জমা রাখা লাগে। যেমন তুমি রেজাল্ট দেখো, ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলের রেজাল্ট দেখো না, ওই রেজাল্টটা কি আগে তোমার একজনে আপলোড করে, মানে একজনে ওইটা জমা রাখে, এরপরে তুমি ওটা সার্চ করে বের করো, তখন তুমি ক্লায়েন্ট। আর যার কাছ থেকে তুমি বের করতেছো, ওই যে ওয়েবসাইটে যে জায়গায় হোস্টিং করা আছে, যেই কম্পিউটারে, ওইটাকে বলা হয় সার্ভার। কারণ ওইখানে আগে থেকে তথ্য কি দেওয়া হয়, ব্যবহারকারী নিজে ওইখানে আপলোড দিয়ে রাখে। বুঝতে পারছো কথা? পিয়ার মানে মেলা কিছু, হ্যাঁ, এই যে কি একটা গান আছে না, আরে গানই মনে থাকে না, আচ্ছা গান বাদ। এখন আসো ক্লায়েন্ট নেটওয়ার্ক এবং পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্যটা দেখো। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের পার্থক্য রয়েছে। ক্লায়েন্ট এবং সার্ভারের কি পার্থক্য থাকে, ক্লায়েন্ট এবং সার্ভারের পার্থক্য থাকে না, কারণ ক্লায়েন্ট সবসময় সেবা নেয় আর সার্ভার সবসময় সেবা দান করে, কিন্তু এখানে পার্থক্য নেই। এই যে তোমরা স্টুডেন্ট, তোমরা যদি গ্রুপ স্টাডি করো, কারোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নাই। কিন্তু যখন আমি তোমাদেরকে পড়াচ্ছি তখন কিন্তু আমাদের মধ্যে পার্থক্য আছে, তখন কেবল আমি তোমাদেরকে পড়াচ্ছি, আর তখন তোমরা নিজেরা একজন আরেকজনকে হেল্প করতেছো। এই জন্য কখন কে সার্ভার কখন কে ক্লায়েন্ট সেটা বোঝা যায় না। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের তথ্য শেয়ারের দিকে ফোকাস করে। এই ক্ষেত্রে তথ্য কি করা যায়, শেয়ারের দিকেই সবচেয়ে বেশি ফোকাস করে। আর এখানে কানেক্টিভিটির দিকে ফোকাস করে, মানে একজন আরেকজনের সাথে কতটুকু যুক্ত হইতে পারছে। তোমরা যখন গ্রুপ স্টাডি করবা তখন তোমাদের সাথে একজন আরেকজনের মধ্যে কি বন্ডিংটা বাড়বে, একজন আরেকজনের সাথে কানেক্টিভিটি বাড়বে। কিন্তু আমার এখানে আমি ক্লাস করাচ্ছি মানে কি, তোমাদেরকে কেবল আমি তথ্য দেওয়ার দিকেই আমি ফোকাস করছি। আর যখন তোমরা বন্ধুরা আড্ডার মাধ্যমে গ্রুপ স্টাডি করবা, তখন তোমাদের অন্যান্য আলাপও হবে সাথে। ওই যে যেমন অনেকেরই গ্রুপ স্টাডি করতে যায় প্রেম হয়ে যায়, তার মানে কি শুধু তার গ্রুপ স্টাডি হয়েছে না, ওইখানে কি হইতেছে, অন্যান্য কানেক্টিভিটিটাও বাড়তেছে। এইভাবেই মনে রাখবে যে পিয়ার টু পিয়ার মানে নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করা, আর ক্লায়েন্ট টু সার্ভার মানে হচ্ছে স্যারের কাছে পড়া। বুঝতে পারছো কথা? এটা মনে রাখবে। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সেন্ট্রালাইজড সার্ভারটি ডেটা স্টোর করতে ব্যবহৃত হয়। সেন্ট্রালাইজড মানে কি, এই যে আমি মনে করে পড়াচ্ছি, সবার মাঝখানে আমি হচ্ছে সেন্ট্রাল ডিভাইস, সবার মাঝখানে আমি কি সেন্ট্রাল ডিভাইস। এই সেন্ট্রাল ডিভাইসটাই সবসময় কি করে, ডেটা স্টোর করে। আমার মধ্যেই ডেটাগুলো স্টোর করা আছে, আর আমি এগুলো তোমাকে আস্তে আস্তে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কি সবার মধ্যেই অল্প অল্প আছে, সবার মধ্যে কি অল্প অল্প আছে। যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটি পিয়ারে নিজস্ব ডেটা থাকে, সবার মধ্যেই কি নিজস্ব ইকুয়াল টু থাকে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্ট করা সেবাগুলো রেসপন্স করে। এই যে তোমরা আমাকে যেটা রিকোয়েস্ট করবা, ধরো তোমরা আমাকে একটা প্রশ্ন করতেছো, ওই প্রশ্নটার আমি উত্তর দিচ্ছি, সেইগুলাই কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি। তোমার যেটা রিকোয়েস্টেড সেটাই আমি পড়াচ্ছি। ওই ক্লায়েন্টের ক্ষেত্রে ওই যে রেজাল্ট আপলোড করা আছে, তোমার রুল নাম্বার দিয়ে তুমি সার্চ করলা, মানে তোমার ওই রুলের রেজাল্টটা তুমি জানতে চাচ্ছ, ওইটার জন্য রিকোয়েস্ট করছো, তখন তোমাকে কেবল সেই তথ্যটাই সে দিচ্ছে। এটাকে বলা হয় রিকোয়েস্টেড সেবাগুলা রেসপন্স করে। আর পিয়ার টু পেয়ারে প্রতিটি নোট সেবার জন্য রিকোয়েস্ট এবং রেসপন্স উভয়ই করতে পারে। ওইটার মধ্যে কি একজন তোমার কাছে জিজ্ঞেস করতে পারে, আবার তুমি ওটাকে জানাতে পারো, তুমি ওর কাছে জিজ্ঞেস করতে পারো, ওই তোমাকে জানাইতে পারে। এই ক্ষেত্রে কি দুইজনেই রিকোয়েস্টও করতে পারে, আবার রেসপন্সও করতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু আমি তোমার কাছ থেকে কিন্তু কোনো কিছু জানতে চাচ্ছি না, তুমি আমার কাছে শুধু জানতে চাচ্ছ। এটাকে বলা হয় রিকোয়েস্ট গুলো কেবল রেসপন্স করে। এখানে আমি আর তোমাকে উল্টা কোনো রিকোয়েস্ট করি না, ঠিক আছে? তুমি যখন রেজাল্ট দেখো,
রেজাল্টের ওয়েবসাইট কি তোমার কাছে কোনো রিকোয়েস্ট করে যে তুমি তোমার বাবার নাম কি ওটা আমাকে বলো, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে ওটা আমাকে বলো? ওগুলা কিন্তু তোমাকে বলে না। আচ্ছা, পিয়ার টু পেয়ার নেটওয়ার্কের সবচেয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যয়বহুল। পিয়ার টু পেয়ার এবং এটার মধ্যে কি ক্লায়েন্ট সার্ভারটা ব্যয়বহুল, কারণ আমার কাছে তুমি পড়তেছো কি টাকা দিচ্ছ, এটা ব্যয়বহুল। কিন্তু বন্ধুরার সাথে যখন তুমি গ্রুপ স্টাডি করবা তখন কি এখানে টাকা লাগতেছে? তখন হয়তো তুমি একটু চা পানি খাইতে পারো বান্ধবীকে নিয়ে, বন্ধুকে নিয়ে, তাহলে এখানে খরচটা কি খুবই কম। দেখো এই জিনিসটা শুধু মনে রাখবা যে ক্লায়েন্ট সার্ভার মানে স্যারের কাছে পড়া, আর পিয়ার টু পেয়ার মানে বন্ধুদের মধ্যে গ্রুপ স্টাডি করা। তাইলেই তোমরা এই জিনিসটা লিখতে পারবা। পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক সবচেয়ে ক্লায়েন্ট সার্ভারের নেটওয়ার্ক বেশি স্থিতিশীল। এই যে ক্লায়েন্ট সার্ভারের যে নেটওয়ার্কটা এটা কি স্থিতিশীল, কারণ আমার কাছে যখন তুমি করবা তখন দেখবা এখানে হট্টগোল হবে না, চিল্লাপাল্লা হবে না, গুলমাল হবে না। কিন্তু যখন নিজেদের মধ্যেই করবা তখন এটা কম স্থিতিশীল, একজন আরেকজনকে থাপ্পড়ও মারতেছে লাগলে, হ্যাঁ হ্যাঁ তুই বেশি বুঝস, ওটা ওইরকম না, ওটা ওইরকম, হ্যাঁ ওই যে ওরকম একটা গুলমাল সবসময় লেগে থাকে, এটা কম স্থিতিশীল। দেখছো এই উদাহরণটা তুমি মাথায় সেট করে নাও, তাইলেই হয়ে যাবে। এই যে জীবনে এক অক্ষর পড়ে নাই, এই যে পড়ে নাই মানে কি ওরা অস্থিতিশীল। আচ্ছা বুঝছো কিনা ভাইয়া, বুঝছো কিনা তাই বলো। এরপরে আসো হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড মানে কি মিক্স, এক কথায় হাইব্রিড মানে হচ্ছে মিক্স। এটা মনে করো তুমি সলভ ক্লাস, এটা ওই যে তোমাদের মনে করো যদি অফলাইনে পড়াই দাম তাহলে মনে করো এই হাইব্রিড যেটা এটাকে মনে করো সলভ ক্লাস। সলভ ক্লাসে কি হয়, স্যারও তোমাদেরকে বোঝায়, তোমাদের কোনো ফ্রেন্ড যদি ওইটা একটু ভালো পারে ওই ফ্রেন্ডে ওই প্রশ্নগুলোর উত্তর দেয়, যার কারণে তুমি সেটা বুঝতে পারো। এরকম যেটা হয় সেটাকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক। এখানে সার্ভারও থাকে, ক্লায়েন্টও থাকে, সার্ভার এটা সার্ভারও থাকে, সার্ভার থাকে, ক্লায়েন্ট থাকে, ঠিক আছে। ক্লায়েন্ট তো আর একজন হয় না, ক্লায়েন্ট অনেক থাকে, ক্লায়েন্ট। এইখানে সার্ভার ক্লায়েন্টকে সেবা দেয়, ক্লায়েন্টও ক্লায়েন্টকে সেবা দেয়, আবার ক্লায়েন্টও ক্লায়েন্ট থেকে সেবা নেই। এই যে মিক্স হয়ে গেল বিষয়টা, এই মিক্স হয়ে যাওয়াটাকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে। এখন আসো ল্যান। ল্যান তো বললাম এই লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে একটা দেখো তোমার বাসার মনে করো এই দুইটা, তোমার প্রত্যেকটা রুমে মনে করো একটা একটা পিসি আছে, খুবই বড় লুকস মানুষ, তাহলে এই পিসি গুলা সবগুলো একসাথে কানেক্টেড করলা, হয় তুমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করলা নাহলে তার দিয়ে কানেক্ট করলা, তাহলে এটা কি একটা লোকাল এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া। এই নির্দিষ্ট এরিয়া নিয়ে যখন একটা নেটওয়ার্ক গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় ল্যান, তখন সেটাকে কি বলা হয় ল্যান। এরপরে আসো ক্যান। ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ওই যে বললাম আমাদের ইউনিভার্সিটির যে ওয়াইফাই, সেটা কি একটা ক্যাম্পাসের নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, সেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই যেমন একটা ক্যাম্পাসে কি থাকে, লাইব্রেরি থাকে, কলেজ আছে, কলেজের কি আছে একটা হোস্টেল আছে, এরকম আরো হোস্টেল থাকে, আরো মনে করো কি কি থাকে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু একমাত্র বিশ্ববিদ্যালয় যার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে। রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম যার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম আছে। হ্যাঁ এই যে স্টেডিয়াম, এই সবগুলো মিলেই তো একটা ক্যাম্পাস হয়। এই ক্যাম্পাসের যে ওয়াইফাই বা যে নেটওয়ার্ক সেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ওকে, পরে আসো মেন। মেন মানে তো বললাম এই মেট্রোপলিটন। আমার ক্লাসে শুধু পোকাগুলো ডিস্টার্ব করে। মেট্রোপলিটন মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে একটা পৌরসভা বা একটা শহরের সম্পূর্ণ শহর জুড়ে অনেকগুলো লোকাল নেটওয়ার্ক। দেখো একটা শহরে মনে করো তুমি যদি তোমার শহরের কথা চিন্তা করো, তোমার শহরে অনেকগুলো নাম থাকে না। যেমন মনে করো আমাদের নেত্রকোনার কথা যদি চিন্তা করি, নেত্রকোনায় নাগরা আছে, মুক্তারপাড়া আছে, এরপরে সাতপাই আছে, এরপরে কাটলি আছে, পুরপাড় আছে। হ্যাঁ এই যে অনেকগুলো এলাকা, দেখো এই প্রত্যেকটা এলাকায় কি আলাদা আলাদা একটা লোকাল এরিয়া। এই সবগুলা লোকাল এরিয়া নিয়েই কি হয় নেত্রকোনা শহরটা গড়ে ওঠে। এটা কি সবগুলা মিলে কি নেত্রকোনা। হ্যাঁ আমি আমার শহরের একটু পরিচয় দিয়ে দিলাম, এটা কি নেত্রকোনা। এই যে অনেকগুলা লোকাল এরিয়া মিলায় কি হয় একটা শহর হয়, মানে একটা পৌরসভা হয়। এই পৌরসভার যে নেটওয়ার্ক সেটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এক কথায় কি অনেকগুলো লেনের সমষ্টি। অনেকগুলো লেন মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্কের
সমষ্টি, অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্কের সমষ্টি। বুঝো কিনা বলো তো, ক্লাস বুঝতেছো কিনা? ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা কি একটা বিস্তৃত এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে। ওয়াইড মানে কি বিস্তৃত, ওয়াইড মানে কি বিস্তৃত, অনেক বড় জায়গা নিয়ে যখন একটা নেটওয়ার্ক গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সেটাকে কি বলে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, আর মনে হয় আমাদের পড়া নাই, আজকে ক্লাসটা এইটুকু পর্যন্তই। বুঝতে পারছো কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা জানাও। আর হচ্ছে তোমাদের পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো বিষয়ে জানতে চাও কিনা, বা ক্লাস কেমন লাগছে সেই জিনিসটা একটু জানাও। তোমাদের সাথে আজকে ক্লাসটা যেহেতু শর্ট ছিল, তোমাদের সাথে 2 মিনিট একটু কথা বলি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারো, বা তোমরা কিভাবে পড়বা সেই জিনিসগুলো যদি জানার কোনো, যে কোনো কোয়েশ্চেন আর কি পড়াশোনা রিলেটেড, অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করো না, অপ্রাসঙ্গিক কোয়েশ্চেন করিও না। আমি স্লাইডটা সেভ করে দেই, তোমাদেরকে একবারে দিয়ে দিতে পারি যাতে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস না, তাহলে হচ্ছে ক্লাস 5, ক্লাস 5। এই স্লাইড সেভ করে নিছি, স্লাইড কিন্তু তোমাদেরকে দিয়ে দেব। ময়মনসিংহ এর একটা জেলা হচ্ছে নেত্রকোনা। ময়মনসিংহ 4টা জেলা নিয়ে, নেত্রকোনা, জামালপুর, শেরপুর আর হচ্ছে নেত্রকোনা, এই 4টা জেলা নিয়ে হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ওকে, রুটিন দেন ভাইয়া কিভাবে করবো? এটা রুটিন কখনো সময় দিয়ে রুটিন হয় না। দেখো, রুটিন কখনো যে এরকম সময় দিয়ে রুটিন করে না। যেমন মনে করো এরকম লেখে, এরকম লেখলে আমি আমার ফ্রেন্ডকে খুব ইয়ে করতাম, নিয়ে হাসাহাসি করতাম, কারণ ওই লিখতো কিন্তু কখনোই পড়তো না। আমার যে রুমমেট ছিল ইন্টারমিডিয়েট লাইফে, ওই কি করতো, ওই পড়তো, এমনিতে অনেক ভালো স্টুডেন্ট, ওই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ে। দেখো ওই কি করতো, এরকম টাইম দিয়ে লিখতো, 7টা 10 থেকে 8টা এই সাবজেক্ট পড়বো, 8টা থেকে 9টা এই সাবজেক্ট পড়বো, এরপরে খাবো, গোসল করবো, এইভাবে হাবি জাবি সময় দিয়ে লিখতো। কিন্তু এইভাবে ওই একটা দিনও মেনটেন করতে পারেনি। একদিন হয়তো মেনটেন করছে, মানে যেদিন করছে ওই দিন হলো ওই যে উত্তেজনা এক্সাইটমেন্টে ওই একদিন করছে, দ্বিতীয় দিনে আর ওইটা পারছে না, তৃতীয় দিন তো আরো পারছে না। এই যে পারছে না, তখন সে কি হয়ে যেত, আরো পিছিয়ে পড়তো, আরো নিজে মানসিকভাবে পিছিয়ে যেত, মানসিকভাবে পিছিয়ে পড়তো, যে আমি এগুলো কেন পারতেছি না, আমার কেন ঘুমিয়ে ধরতেছে, আমি কেন এই সময়টা ইউটিলাইজ করতে পারতেছি না, তখন আরো ডিপ্রেস হয়ে যেত। তখন ওরা আমি কি করছি, বুদ্ধি দিচ্ছে, বন্ধু তুই এরকম করে না করে তুই আমার মতো এরকম কর, কি কর, টার্গেট সেট কর, টার্গেট সেট কর। তুই কালকের দিন কি করবি, রাতে যখন ঘুমাইতে যাবি, ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে তুই টার্গেট সেট কর। তুই এটা লেখ যে আমি কালকে বায়োলজি একটা চ্যাপ্টার পড়বো, বায়োলজি অমুক চ্যাপ্টারটা পড়বো, এটা তুই টার্গেট কর। তুই কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা পড়বি, এটা লেখ, অথবা কেমিস্ট্রি এই টপিকের অঙ্কগুলা করবি, এটা লেখ, অথবা ম্যাথ এটা করবি, এটা লেখ। তুই এই টার্গেটটা সেট আপ কর। টার্গেট সেট আপ করে তোর যদি এটা 7 ঘন্টা বা 8 ঘন্টা লাগে, 7-8 ঘন্টায় কর। তোর যদি এটা 10 ঘন্টায় লাগে, তুই 10 ঘন্টায় কর। তোর যদি এটা 2 ঘন্টায় হয়ে যায়, 2 ঘন্টায় হয়ে গেছে, বাকি সময় তুই আড্ডা দে, মোবাইল চালা, যা মন চায় তা কর। তোমার ক্ষেত্রেও সাজেশন এটাই ভাইয়া, তুমি টার্গেট সেট করো। রাতে ঘুমানোর আগে, ধরো আজকে রাত্রে যখন ঘুমাবো তখন কালকে টার্গেট সেট করে রাখবা। টার্গেট গুলো ফিল আপ হয়েছে, পরে তুমি ভন্ডামি, প্রেম, খেলাধুলা, মোবাইল, টিকটক, ইউটিউব, ফেসবুক, যা মন চায় তা করো, ডাজেন্ট ম্যাটার। বাট তোমার কথা হচ্ছে এই টার্গেট ফিল আপ করো, টার্গেট সেট করে পড়ো, ভালো করবো। আর কোনো কিছু? ওকে, বাসা ময়মনসিংহ এর কোথায়? ওকে ওকে, আর কারো কিছু জানার থাকলে জানতে পারো, নাহলে অফ করে দিলাম। ওকে, আমি যাই স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আমিও যাই, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।